সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, বললেন ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠন। হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা হুমকি নেতানিয়াহুর। গাজা পুনর্গঠনের জন্য অর্থ দিতে ইসরায়েলকে বাধ্য করা উচিত, বলছে সৌদি আরব। ইসরায়েলে ছুরি হামলায় নিহত এক হামলাকারী গুলিতে নিহত। পানি চুক্তি পর্যালোচনায় ভারতে বাংলাদেশের প্রতিনিধি দল। রুশ আর্টিলারি তোপে কুরস্কে কোণঠাসা ইউক্রেনীয় সেনা। এবং রক্ষণশীলদের চাপ, ইরানের ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খবর পড়ছি আমি ফজলে রাব্বি। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, বললেন ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠন। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধ অব্যাহত রাখার পাশাপাশি যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইহুদিবাদী সরকার গাজা উপত্যকার সমস্ত যোগাযোগ ক্রসিং বন্ধ করে দিয়েছে এবং ঘোষণা করেছে যে এ অঞ্চলে মানবিক পণ্য ও সরবরাহের প্রবেশ নিষিদ্ধ। ইসরায়েলের রেডিও এবং টেলিভিশন নেটওয়ার্ক রোববার একটি সংক্ষিপ্ত সংবাদ প্রতিবেদনে ঘোষণা করেছে যে ইসরায়েলি মন্ত্রিসভা সেনাবাহিনীকে গাজা উপত্যকার দিকে যাওয়া সমস্ত ক্রসিং বন্ধ করার নির্দেশ দিয়েছে। IRN এর বরাত দিয়ে পার্টস টুডে অনুসারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ঘোষণা করেছে যে গাজা উপত্যকায় সমস্ত পণ্য এবং ত্রাণ সামগ্রী প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে। গাজায় মানবিক পণ্য বহনকারী ট্রাক প্রবেশ বন্ধ করার সিদ্ধান্তটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে নেওয়া এবং গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে সমাপ্তির সাথে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শনিবার শেষ হয়েছে, দ্বিতীয় ধাপে প্রবেশের জন্য কোনো চুক্তি ছাড়াই। ইতিমধ্যে ইহুদিবাদী সরকার গাজা উপত্যকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। ইহুদিবাদী সরকার এই পদক্ষেপের পর কাতারি আল আরাবি আল জাদিদ নেটওয়ার্ক ঘোষণা করেছে যে গাজা উপত্যকার ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো এ অঞ্চলে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা মোকাবেলায় তাদের প্রস্তুত বাড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় ইহুদিবাদী সরকার 7 অক্টোবর 2023 থেকে 19 জানুয়ারি 2025 পর্যন্ত গাজার বাসিন্দাদের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে, কিন্তু হামাস আন্দোলনকে ধ্বংস করা এবং যুদ্ধের মাধ্যমে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে দেওয়ার লক্ষ্য অর্জন করতে পারেনি এবং হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হতে বাধ্য হয়। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ মারদাভিও ঘোষণা করেছেন, আমরা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর ব্যাপারে কখনোই সম্মত হব না এবং যা স্বাক্ষরিত হয়েছে তার ভিত্তিতে আমরা চুক্তির সকল ধাপ বাস্তবায়ন করতে চাইছি। মারদাভি বলেন, নেতানিয়াহু এই ভ্রান্ত ধারণার মধ্যে আছেন যে তিনি জনগণকে এইভাবে এই ক্ষেত্রে অনাহারে রেখে এই ভূখণ্ডে তার পরাজয়ের ক্ষতিপূরণ দিতে পারবেন এবং এভাবে তিনি তার লক্ষ্য অর্জন করতে পারবেন, কিন্তু তিনি কখনোই সফল হবেন না। হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা হুমকি নেতানিয়াহুর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে হামাস যদি অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের মুক্ত না করে তাহলে তাদের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপের হুমকিও দিয়েছেন। আল জাজিরা জানিয়েছে, সোমবার নিজ কার্যালয় থেকে প্রকাশিত এক রেকর্ডেড বক্তব্যে নেতানিয়াহু গাজার স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি তিনি হুমকি দিয়ে বলেন, হামাস যদি আমাদের বন্দী করে রাখে তাহলে আমরা আরো কঠোর পদক্ষেপ নেব। নেতানিয়াহু এ সময় দাবি করে বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের উপস্থাপিত একটি কাঠামো মেনে নিয়েছে যা ইসরায়েলি বন্দীদের মুক্তির সুযোগ তৈরি করবে এবং অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ 50 দিনের জন্য বাড়াবে। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বলেন, পুনরায় বলছে, ইসরায়েল এই পরিকল্পনা মেনে নিয়েছে, আমি এই পরিকল্পনা মেনে নিয়েছি, কিন্তু এখন পর্যন্ত হামাস এটি প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল যুক্তরাষ্ট্র এই পরিকল্পনা গ্রহণ করেছে, তবে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশ করতে অস্বীকৃতি জানিয়েছে। এর আগে গত 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর রোববার 2 মার্চ ইসরায়েল গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে, যার ফলে গোটা উপত্যকায় মানবিক সংকট আরো তীব্র আকার ধারণ করেছে। গাজাবাসী চলতি রমজানে ইফতার এমনকি সেহরিও করতে পারছে না। ইসরায়েলে এহেন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। বলেছে, গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করা যুদ্ধাপরাধে শামিল। হামাসের বিরুদ্ধে নতুন হুমকি। এদিকে যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাস 33 জনকে জীবিত ও 8 জনের মৃতদেহ ইসরায়েলকে ফিরিয়ে দিয়েছিল।
এর বিনিময়ে ইসরায়েল 2000-এর বেশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়। তবে হামাস স্পষ্ট করেছে যে তারা যুক্তরাষ্ট্রের পরিকল্পনা গ্রহণ করবে না। তারা চায় যুদ্ধবিরতির সব ধাপ সম্পূর্ণভাবে বাস্তবায়ন হোক, যার মধ্যে রয়েছে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার ও যুদ্ধের স্থায়ী সমাপ্তি। তবে নেতানিয়াহু গত কয়েক সপ্তাহে একাধিকবার হামাসকে হুমকি দিয়েছেন, বলেছেন তার বাহিনী আবারও যুদ্ধ শুরু করতে পারে এবং গাজার জন্য নরকের দরজা খুলে যাবে। নেতানিয়াহু খোলাখুলিভাবে স্বীকার করেছেন যে তিনি ক্ষুধাকে হামাসের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। তার ভাষায়, আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই, তা হলো এখানে বিনামূল্যে খাবার থাকবে না। গাজা পুনর্গঠনের জন্য অর্থ দিতে ইসরায়েলকে বাধ্য করা উচিত, বলছে সৌদি আরব। ফিলিস্তিনে গাজা ও পশ্চিম তীর পুনর্গঠনের জন্য অর্থ দিতে ইসরায়েলকে করতে বাধ্য করা উচিত বলে মনে করেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সাল। সৌদি আরবের গুরুত্বপূর্ণ এই কূটনীতিক দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের দুর্দশা এবং ইসরায়েলের ধ্বংসযজ্ঞ নিয়ে সোচ্চার ছিলেন। তিনি মনে করেন ইসরায়েল বারবার গাজা শহর ধ্বংস করেছে। আরব নিউজের কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগ্রাম ফ্র্যাঙ্কলি স্পিকিং এ উপস্থিত হয়ে প্রিন্স তুর্কি বলেন, আমি বেশ কিছুদিন ধরেই বলে আসছি যে শুধু গাজায় নয়, পশ্চিম তীরে পুনর্গঠনের জন্য তহবিল থাকা উচিত। ইসরায়েলকে সেই তহবিলে অর্থ দিতে বাধ্য করা উচিত। তিনি বলেন, আমরা যখনই গাজা বা পশ্চিম তীর পুনর্গঠন করব তখন ইসরায়েল এসে সেগুলো ভেঙে ফেলবে। এটা গ্রহণযোগ্য নয়। সংঘাতের অবসান ঘটিয়ে এই পরিস্থিতির একটি চূড়ান্ত সমাধান করতে হবে। প্রিন্স তুর্কি বলেন, ভবিষ্যতে ইসরায়েলি সামরিক আগ্রাসনের মাধ্যমে যেন পুনর্গঠন প্রচেষ্টা বারবার ব্যর্থ না হয় তা নিশ্চিত করার একমাত্র উপায় হচ্ছে স্থায়ী যুদ্ধবিরতি। তিনি বলেন, যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে কেবল গাজা নয়, পুরো ফিলিস্তিনে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে। এটি একমাত্র উপায় যার মাধ্যমে আমরা নিশ্চয়তা দিতে পারি যে যা কিছু পুনর্গঠিত হবে তা একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র হিসেবে থাকবে। তিনি আরো বলেন, গাজায় যুদ্ধবিরতির মধ্য দিয়ে ফিলিস্তিন সংগ্রাম শেষ হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে নেতানিয়াহু সরকার গাজায় যা করেছিল পশ্চিম তীরে একই কাজ করছে। তারা পশ্চিম তীরে লোকজনকে উচ্ছেদ করছে, সেখানকার কিছু শরণার্থী শিবির খালি করছে এবং বাসিন্দাদের জোর করে বের করে দিচ্ছে। এটা গ্রহণযোগ্য নয়। এটা এক ধরনের জাতিগত নিধন। তারপরে ইসরায়েল পার পেয়ে যাচ্ছে এবং কেউই, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এর নিন্দা করে না। ইসরায়েলের ছুরি হামলায় নিহত এক হামলাকারী গুলিতে নিহত। ইসরায়েলের হাইফা শহরে একটি বাস স্টেশনে ছুরি হামলায় একজন নিহত এবং 4 জন আহত হয়েছেন। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস এই তথ্য নিশ্চিত করেছে। পুলিশ এই ঘটনাটিকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে। পুলিশ জানায়, হামলার পর নিরাপত্তা রক্ষীরা হামলাকারীকে গুলি করে হত্যা করে। তবে নিহত ইসরায়েলি ব্যক্তি হামলাকারী ছুরিকাঘাতে মারা গেছেন নাকি নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ আরও জানিয়েছে, হামলাকারী ইসরায়েলের আরব দ্রুজ সম্প্রদায়ের একজন সদস্য, যিনি সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছেন। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এই হামলার প্রশংসা করলে এর দায় স্বীকার করেনি। পানি চুক্তি পর্যালোচনায় ভারতে বাংলাদেশের প্রতিনিধি দল। গঙ্গা পানি বন্টন চুক্তি পর্যালোচনা করতে পশ্চিমবঙ্গে গেছেন ইন্দো বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশনের বাংলাদেশের প্রতিনিধি দল। কলকাতা ও ফারাক্কায় 3রা থেকে 8ই মার্চ হতে যাওয়া 86তম জেআরসি বৈঠকে অংশ নেবেন তারা। সোমবার 11 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল কলকাতা পৌঁছেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। খবরে বলা হয়, বাংলাদেশের প্রতিনিধি দল কলকাতা পৌঁছেছেন। এই সফরের মূল উদ্দেশ্য হল গঙ্গা পদ্মা পানি বন্টন চুক্তি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা। তাদের সঙ্গে নয়াদিল্লি থেকে আসা কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের প্রতিনিধিরা বৈঠক করবেন। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশের প্রতিনিধি দলটি সোমবার ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে যাবেন। সেখানে তারা গঙ্গা থেকে পদ্মায় প্রবাহিত পানির পরিমাণ ও অবস্থা খতিয়ে দেখবেন। ফারাক্কা ব্যারেজ ভারত ও বাংলাদেশের মধ্যে নদীর পানি বন্টনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গঙ্গা থেকে নির্ধারিত পরিমাণ পানি কিভাবে পদ্মায় প্রবাহিত হচ্ছে তা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন দুই দেশের বিশেষজ্ঞরা। ফারাক্কায় যৌথ পর্যবেক্ষণ শেষে প্রতিনিধি দলটি কলকাতায় ফিরে আসবে। সেখানে তারা ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের তত্ত্বাবধানে 6 থেকে 7ই মার্চে 2 দিনের বৈঠকে যোগ দেবেন। বৈঠকে গঙ্গার পানি বন্টন ছাড়াও তিস্তা এবং অন্যান্য আন্তঃসীমান্ত নদীগুলোর বিষয়ে আলোচনা হতে পারে। 1996 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা পদ্মা পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এর ফলে দুই দেশে গঙ্গার পানি ভাগ করে নেওয়ার একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করে। চুক্তির মেয়াদ ছিল 30 বছর, অর্থাৎ 2026 সালে এটি শেষ হবে। আগামী বছর চুক্তির 30 বছর পূর্তি উপলক্ষে নতুন করে কিছু পর্যালোচনা ও সংশোধন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। চুক্তি অনুযায়ী উভয় দেশ গঙ্গার প্রবাহ ও বন্টন নিয়ে নিয়মিত বৈঠকে বসে।
তবে বিভিন্ন সময়ে বাংলাদেশ অভিযোগ তুলেছে, শুষ্ক মৌসুমে ফারাক্কা ব্যারেজ থেকে বাংলাদেশ পর্যাপ্ত পানি পায় না। ভারত এই সময় প্রবাহ সীমিত দিয়ে বেশিরভাগ পানি নিজেরা ব্যবহার করে। অন্যদিকে ভারতের দাবি, পানি প্রবাহে স্বাভাবিক ওঠানামার কারণে কিছু সময় পানির পরিমাণ কম বেশি হয়। এই সফর ও বৈঠক সেই বিষয়গুলো খতিয়ে দেখার একটি অংশ। গত বছরের আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর দুদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে বলে মনে করেন ওয়াকিবহাল মহল। তাই এই বৈঠকের মাধ্যমে উভয় দেশে নিজেদের মতামত বিনিময় করবে এবং ভবিষ্যতে কিভাবে পানি বন্টন আরও কার্যকরভাবে পরিচালনা করা যায় তা নিয়ে আলোচনা করে সম্পর্ক মেরামতের চেষ্টা করবে বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ফারাক্কা পরিদর্শন এবং 7 মার্চের আলোচনা আগামী বছরের জন্য পানি বন্টন নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের প্রতিনিধি দলের এই সফর তাই শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্কের দিক থেকেই নয়, বরং ভবিষ্যতের পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রুশ আর্টিলারি তোপে কুরস্কে কোণঠাসা ইউক্রেনীয় সেনা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে যুদ্ধক্ষেত্র উত্তরের গবজডিকা অটোমেটিক আর্টিলারি কামান ইউক্রেনীয় সামরিক সরঞ্জাম এবং পদাতিক বাহিনী ধ্বংস করেছে এবং কুরস্ক অঞ্চলে সীমান্তের কাছে গোলাবারুদ সরবরাহ ব্যাহত করেছে। ব্যাটল গ্রুপ নর্থের 34তম পৃথক গার্ডস ও মোটরাইজড রাইফেল ব্রিগেড বা মাউন্টেন ব্রিগেডের গবজডিকা অটোমেটিক হাউইটজারের ক্রুরা ফরওয়ার্ড রিকনেসান্স টিম এবং ড্রোন অপারেটরদের সহযোগিতায় দুর্গ, শত্রু জনবল এবং যুদ্ধ সরঞ্জাম সংগ্রহের স্থানে শক্তিশালী অবস্থান এবং পর্যবেক্ষণ পোস্টগুলিতে নির্ভুল হামলা চালায় এবং ইউক্রেনীয় বাহিনীকে গোলাবারুদের পুনঃসরবরাহ রোধ করে। কয়েকশত কিলোমিটারের পরিসরে গোলা চালানো হয়। এরপর ব্যাটল গ্রুপ নর্থের পৃথক গার্ডস মোটরাইজড রাইফেল ব্রিগেডের কামানগুলো ইউক্রেনীয় সামরিক সরঞ্জাম, আর্টিলারি বন্দুক এবং পদাতিক সেনা ধ্বংস করেছে এবং অতিরিক্তভাবে কুরস্ক অঞ্চলের সীমান্ত এলাকার কাছে গোলাবারুদের পুনঃসরবরাহ ব্যাহত করেছে। রক্ষণশীলদের চাপ, ইরানের ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ। ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নিজের নিয়োগ নিয়ে দীর্ঘ আইনি বিরোধের পর সোমবার 3রা মার্চ পদত্যাগের ঘোষণা দেন তিনি। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সাবেক এই শীর্ষ কূটনীতিক বলেছেন, তিনি গত 9 মাস ধরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারে নিষ্ঠার সাথে কাজ করেছেন, কিন্তু গত 6 মাস ধরে নিজের প্রতি এবং তার পরিবারের প্রতি হওয়া জঘন্য অপমান, অপবাদ এবং হুমকি সহ্য করতে হয়েছে তাকে। নিয়োগকে ঘিরে বিতর্কের সময়টাকে 40 বছরের রাজনৈতিক জীবনের সবচেয়ে খারাপ সময় হিসেবে বর্ণনা করেছেন জারিফ। জাভেদ জারিফের অনেক সমালোচকের মতে সংবিধান লঙ্ঘন করে তার নিয়োগ দেওয়া হয়েছে, কারণ তার সন্তানরা যারা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। এদিকে জারিফ তার পদত্যাগপত্রে লিখেছেন, গত 4 দশক ধরে জাতীয় স্বার্থকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমার ক্ষুদ্র ভূমিকার জন্য আমি অসংখ্য অপমান এবং অভিযোগ সহ্য করেছি। ইরানের উপর আরোপিত যুদ্ধ শেষ করা থেকে শুরু করে পারমাণবিক ইস্যু পর্যন্ত দেশের স্বার্থ রক্ষায় মিথ্যা এবং তথ্য বিকৃতির মুখে আমি নীরব থেকেছি। তিনি আরও লিখেছেন, আমি আশা করি আমার চলে যাওয়ার সাথে সাথে জনগণের ইচ্ছা এবং সরকারের সাফল্যের পথে সব বাধা দূর হবে। জারিফ এর আগে প্রেসিডেন্ট হাসান রুহানির অধীনে 8 বছর ধরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং 2015 সালের ইরান পারমাণবিক চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।